সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, জুলাই আগস্টের বিপ্লব বা গণ অভ্যুত্থানের পর দেশে একটা বিরাট পরিবর্তন এসেছে। এর ধারাবাহিকতায় দেশের রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, রাষ্ট্রযন্ত্র সবখানে পরিবর্তন কাঙ্ক্ষিত। তাকেই বলা হচ্ছে সম্ভবত সংস্কার। দেশের প্রায় সবার আশা এই পরিবর্তন হতে হবে ইতিবাচক। একথা বলতে দ্বিধা নেই। এমন পরিবর্তন হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে একটা দারুণ সহনশীলতা। কিন্তু ঠিক যেন প্রত্যাশার সাথে সব কিছু যাচ্ছে না, কোথায় যেন টান পড়ছে, মাঝে মাঝে হোঁচট খাচ্ছে। সম্প্রতি দেখা যাচ্ছে দেশের দুটি বড় রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এতে রাজনীতির অঙ্গন তেতে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর কী প্রভাব, কেমন হবে তা এ সমস্ত নিয়ে জাগছে জনমনে নানা রকমের প্রশ্ন। আজকের টেবিল টকে এসব নিয়ে আলোচনা করব। আলোচনায় আমাদের সাথে তিনজন অতিথি যোগ দিচ্ছেন। তারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি ৯০ দশকের গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, আপনারা সবাই জানেন। সঙ্গে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর তারেক ফজল, এবং আমাদের সাথে রয়েছেন বাংলা নিউজ 24-এর নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু। দর্শক, আমরা এই আলোচনায় যুক্ত করার জন্য জামায়াত ইসলামীর কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা সাংগঠনিক ব্যস্ততার কারণে আসতে পারেননি। তারা দুঃখ প্রকাশ করেছেন, এর জন্য আমরা যুক্ত করতে পারিনি তাদেরকে। তো যাই হোক, আমরা উপস্থিত অতিথিদের নিয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা শুরু করতে চাই হাবিব ভাই আপনার থেকে। আপনারা একসময় জামায়াত ইসলামের সাথে আন্দোলন করেছেন, সরকার চালিয়েছেন, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে পারস্পরিক একটা মতভেদ, রাজনীতির অঙ্গনে পাল্টাপাল্টি কিছু বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই এটা হতেই পারে, যেহেতু প্রতিটি দল তাদের মতো করে চলে, তাদের আলাদা সাংগঠনিক নীতি আছে, মতাদর্শ আছে। তারপরেও জুলাই গণ অভ্যুত্থানের পরে দেশের যে পরিবর্তন মানুষ দেখতে চায়, সেই জায়গা থেকে বিরাট একটা ঐক্য, রাজনীতির ময়দানে বিরাট একটা ঐক্য, সহনশীলতা দেখতে চায়। এই জায়গায় কি কোনো রকমের ভিন্ন কিছু ঘটছে কি, এবং কেন ঘটছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমার সস্ত সালাম। বিজ্ঞ দুজন আলোচক ডক্টর তারেক ফজল এবং আমার প্রিয় মিন্টু ভাই, তাদেরকে শুভেচ্ছা। আমি একটা প্রশ্ন করি আপনাকে, আমাদের পক্ষ থেকে যে জামাত ইসলাম অথবা এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যেভাবে বিএনপির বিরুদ্ধে বলে, আমরা কি কোনোদিন কারোর বিরুদ্ধে বলি? আমাদের মুখ থেকে শুনছেন যে জামাত ইসলাম স্বাধীনতা যুদ্ধের সময় দেশের বিরোধিতা করেছিল, আমরা কি বলি? জামাত ইসলাম স্বাধীনতাকে স্বীকার করে না, এখনও ভুল স্বীকার করে না, ওটা গণ্ডগোলের বছর বলে, আমরা কি বলি? এবং এই যে ছাত্র শিবির কয়েকদিন আগে বলল যে ৭১ সালে যে সমস্ত মুসলমান ভাইরা না বুঝে সেদিন পাকিস্তানের বিরুদ্ধে করেছিল অথবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, আল্লাহ পাক তাদের মাফ করুক। কত বড় কথা! আমি একজন মুক্তিযুদ্ধ হিসেবে মোটেই মেনে নিতে পারলাম না। এদের মাফ চাওয়া জাতির মাফ, এটা পাপ, এটা মহাপাপ। লাখ লাখ মানুষের জীবনদানের মধ্যে যে স্বাধীনতা পেয়েছি, তাকে যদি বলে যে মুসলমানরা সেই সময় ভুল বুঝতে পেরে স্বাধীনতার পক্ষে যোগদান করেছিল, পাকিস্তানের পক্ষে ছিল না, আল্লাহ তাদের মাফ করুক। আমরা এসব কথা বলতে, আলোচনা করতে গিয়েছি কোনোদিন? বলেন তো। আমরা তো জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে কথা বলবে, এটা দুঃস্বপ্নের ব্যাপার, চিন্তাই করা যায় না। জামাত ইসলাম তো বিএনপি জামাতের অস্তিত্ব কোথায় ছিল বিএনপির অস্তিত্ব? এই জামাতের অস্তিত্ব ছিল কোথায়? 86-এ জামাত আওয়ামী লীগের সাথে ইলেকশন করতে গিয়েছিল, জোট ভেঙে চলে গেছিল না? জামাতে এই ঘরানার লোক ছিল, কাছাকাছি ঘরানার লোক ছিল। 15 দল ভেঙে 7 দল, 8 দল, 5 দল হলো। হ্যাঁ, 7 দল ঠিকই ইলেকশন বয়কট করলো, 5 দল ভেঙে এসে বিএনপির বা সেই সময় 7 দলের পক্ষে যোগ দিল। জামাত ইসলাম কিন্তু এই ঘরানার থেকে চলে গেল আওয়ামী লীগের সাথে ইলেকশন করতে, পাশাপাশি জাতীয় পার্টির আমলে। এরপরে কিন্তু সেই জামাতকে সাথে করে বিএনপি আন্দোলন না করলো 91 সালে। কোনো জায়গায় এমন ছিল আমি জানা মতে, যে যেখানে জামাত শক্তিশালী দেখছে জামাত বিএনপিতে হেরে যাবে, তখন জামাতের পক্ষে তাদের কিছুটা সাপোর্ট ছিল। যেখানে বিএনপির সাথে জামাত হেরে যাবে, আওয়ামী লীগ জিতে যাবে, সেখানে বিএনপির পক্ষে তাদের সমর্থন ছিল। যার পরিপ্রেক্ষিতে পরবর্তী 2টি সংরক্ষিত আসন তাদেরকে ছেড়ে দিয়ে সরকার গঠন করলো বিএনপি।
সেই জামাত কিন্তু 94 থেকে লাগাতার আন্দোলনে গিয়েছিল বিএনপির বিরুদ্ধে। তাদের দুইজন সংসদ আসনে সংসদ সদস্য আছে, তা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের সাথে গিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে করতে একটা পর্যায়ে সংসদ থেকে পদত্যাগ করলো। তারপরে তত্ত্বাবধায়ক সরকারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা নির্বাচন করলেন, প্রথম অধিবেশনে পাশ করলেন, তত্ত্বাবধায়ক সরকার বিধান ক্ষমতা হস্তান্তর করলেন। জামাত আলাদা ইলেকশন করতে গেল, 91-এর সমর্থন নিল, সম্ভাবনা জায়গাগুলিতে সমর্থন দিল এবং নিল। সরকার গঠনের দুইজন সংসদ সদস্য তারা নিলেন। এই জামাত চলে গেল আওয়ামী লীগের সাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে, এবং পরবর্তী আলাদা নির্বাচন করে কয়টা আসন পেয়েছিলেন? 3টা, সম্ভবত 3টা। তার আগের আসন পেয়েছিলেন কিন্তু 17টা না 18টা। বিএনপি কিন্তু 91 সালে আসন পেয়েছিল প্রায় 147টা। বিরোধী দল জামাত পেল 3টা, কিন্তু বিএনপি ঠিকই 116টা আসন পেয়েছিল। তাহলে বিএনপির মধ্যে জামাতের অস্তিত্ব না জামাতের মধ্যে বিএনপির অস্তিত্ব? জামাত বিএনপি ছাড়া জামাতে এক পা চলার কোনো সুযোগ ছিল এই বাংলাদেশে? যে কারণে এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কথা শুনতে হবে। 2001 থেকে 2007 পর্যন্ত সরকার গঠনের সময় যা করেছেন তার জন্য সারা জীবন বিএনপির কথা শুনতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতা ঘোষক, যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার বীরত্ব উপাধি পেয়েছিলেন। সেই দলের নেত্রী জামাত ইসলামকে সাথে 4 দলীয় সরকার গঠন করে, জোট গঠন করে সরকার গঠন করেছেন। 2001 সালের নির্বাচনে জামাতকে লাগতো না, বিএনপি একাই কিন্তু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারত। যেমনভাবে আওয়ামী লীগ যখন 2008 সালে যখন ওরা নির্বাচন করলো, তখন ওই 5 দল দরকার ছিল, মহাজোটটার দরকার ছিল না। আওয়ামী লীগের মধ্যেই কিন্তু সরকার গঠন করতে পারতো, সংঘর্ষ পেত। তাহলে সেই জামাত আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলে কি তারা বলতে চায় এক চোরকে তাড়িয়েছে আর এক দল ডাকাতি করা শুরু করেছে। আমরা কি একবার বলেছি যে জামাত ইসলামিক ব্যাংক, তারপরে আপনার হলো ইবনে সিনা দখল করে নিয়েছিল? 2 দিনের মাথায় সমস্ত ব্যাংকগুলি জামাত, কোনো ইনফরমেশন দেওয়া নাই, কোনো কোর্ট নাই, কাছারি নাই, আলোচনা নাই, দখল করে নিয়েছে না? আমরা কি বলতে গেছি কোনো দিন যে জামাত সমস্ত ব্যাংকগুলি দখল করেছে, ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে টাকা পয়সা নিয়ে গেছে? আমরা কি বলেছি কোনো দিন? অথচ তারা আমাদের ইঙ্গিত করে কথা বলে। এই যে কথাগুলি, এই কথাগুলি দেশের মানুষ তো শুনতেছে, জানতেছে, এটা মোটেই উচিত না। কেন বলতেছে আমি জানি না। আমার কাছে এখনও মনে হয় বিপদ আমাদের কাটেনি। যে যত যাই বলুন না কেন, ষড়যন্ত্র, এখন কঠিন ষড়যন্ত্র চলছে। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এই দেশে রয়েছে, যদি এই ধরনের অনৈক্য আমাদের মাঝে সৃষ্টি হয়। আমাদের মধ্যে এই অনৈক্য সৃষ্টি হলে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। এখনও স্বৈরাচার পেতার তারা কিন্তু সব জায়গায় আছে। তাই যদি না হবে যে সাবের হোসেন চৌধুরীর 6টা মামলা, 2টা মার্ডার মামলা, সেই মামলা জামিন হয় রিমান্ড চলাকালীন সময় আমি এই যে আজকে খালাস পেলাম, আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল, টকশো থেকে আমার ধরে নিয়ে গেছিলো 2015 সালের 12 জানুয়ারি। আমি তো আমাকে ম্যাজিস্ট্রেট করে জামিন দেয়নি, আমাকে জজ করে জামিন দেয়নি, কয়েক মাস ভিতরে থেকে হাইকোর্টে আমি জামিন নিয়েছিলাম। আর সাবের হোসেন চৌধুরী কোর্টে গেল, রিমান্ড শুনানি, রিমান্ড চলছে তার, সেই মতো তার 6টা মামলার আপনার সাজা কি থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেট করে জামিন দিল। সরকারকে জিজ্ঞাসা করেছে ম্যাজিস্ট্রেটকে, নাকি তার চাকরির থেকে বাধ্যতামূলক অবসরে দেখে তাকে অ্যারেস্ট করেছে? করেন নাই। তার মানে কি? তার মানে এখনও পতিত সরকারের সমস্ত লোকজন রন্ধে রয়েছে। আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন না, ইচ্ছা করলে সবাইকে সরিয়েও দিতে পারবেন না। তাই আমি মনে করি এই অনৈক্যের কথা যারা বলছে, এই বিএনপির বিরুদ্ধে যারা আঙ্গুল উঁচাচ্ছে, অনেকে আঙ্গুল উঁচাচ্ছে, তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, বিএনপি কারোর দয়ায় চলে না, কারোর দয়ায় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসেও নাই, আশাও লাগবে না। 2024 সালের 7ই জানুয়ারিতে একটা পরিবেশে নির্বাচন হলে বিএনপি একাই 250টির বেশি আসন পেত। অর্থাৎ ওই বিএনপির দিকে কেউ আঙ্গুল তুলে মনে করেন বিএনপিকে মাইনাস করবেন, বিএনপিকে ভয় দেখাবেন। বিএনপিকে মাইনাস করতে গিয়েছিল না আওয়ামী লীগ? মাইনাস করতে কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে। হ্যাঁ, বলতে পারেন আপনারা তো কিছুই করতে পারেন, হ্যাঁ আমরা করতে পারিনি, কোনোদিনও কেউ পারে না। ওই আপনার 52 সাল থেকে শুরু হয়েছে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আস্তে আস্তে গিয়ে 70 নির্বাচন, 71 স্বাধীনতা যুদ্ধ। আমরা এরশাদের বিরুদ্ধে দল ছিল না, বল ছিল না, শিল্পী ছিল না, সাহিত্য কেউ ছিল না, তাকে সরাতে আমাদের 9 বছর লেগেছে। লাস্ট ফিনিশিং তো আমি, আমান, খোকন আমরা দিয়েছি। তো আমরা কি বলি যে আমরা 90 সালে আমরা 10ই অক্টোবরতে আন্দোলন শুরু করে শেষ করেছি? ওই আন্দোলন শুরু করেছিল দীপালি শাহ, জাফর, জয়নাল, কাঞ্চন, তারা ধাপে ধাপে নূর হোসেন, ধাপে ধাপে সেলিম, দিলার, শত ছাত্র যুবক, মহিউদ্দিন, চাঁদুদ্দিন, সাধারণ
সিরাজ থেকে শুরু করে লাস্ট এসে জিহাদের লাশকে আমরা নিয়ে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখান থেকে আমরা সবদল ছাত্র গ্রহণ করলাম। তারপর ডাক্তার মেরুনের তাকে হত্যা করা হলো, তার রক্তদানের মধ্যে দিয়ে আমরা এর সাথে পতন করেছি। একবারও আমরা বলি না, একদিনের জন্য বল না। আমরা তো একটা নির্দিষ্ট কজ, আমরা গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করেছিলাম। আমি তো যত বছর বা যত শতদিন আমি হাসপাতালে থেকেছি, এরা কি তার 10 ভাগের 1 ভাগ দিন আন্দোলন করেছে? তারপরে তো আমরা বলি না হ্যাঁ তা তোমরা ফিনিশিংয়ে ছিলে, আমরা তোমাদেরকে সমীহ করি। তাই মানে বিএনপিকে কথায় কথায় আঙ্গুল তুলবে, আর জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে আঙ্গুল তুলবে। আমরা ইয়েতে গিয়ে আজহারির মতো যাকে আমরা সম্মান করতাম, আজহারি পর্যন্ত উনি বিদেশ থেকে এসে পালিয়েছিলেন কেন? এত যদি পারে বিদেশ ছিলেন কেন? এসেই উনি জালসায় গিয়ে বললেন একদল চোরকে তাড়িয়েছে, আরেক দল আবার ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে, সাবধান, এইভাবে কথা বলে। এগুলো কথা পাই কোথায়, সাহস পাই কোথায়? এখন কি মনে করছে নিরাপদ? মোটেই নিরাপদ না। তাই বলছে এই ঐক্যের ভিতরে অনৈক্য সৃষ্টি করবেন না, মহাবিপদে কিন্তু আমাদের কিচ্ছু যাবে না। আমরা এই যে আজকে খালাস হয়ে আসলাম, 15.5 বছর ঘর ছাড়া বাড়ি ছাড়া ছিলাম, তো ইলেকট্রিক শক খেয়েছি, লাঠি পিঠা খেয়েছি, সবই করেছি, জেল খেটেছি, বাড়ি খেয়েছি। আবারও যদি আরেকবার যদি পরিস্থিতি খারাপ হয়ে যেতে, আমাদের কিচ্ছু যাবে না। আমরা শক্ত হয়ে গেছি, পোক্ত হয়ে আছি আমরা। এখন যারা এগুলি বলছে তারা বলে মহাবিপদে। তাই মনে করি ওই জায়গায় কারোরই যাওয়া উচিত না। সবার প্রতি সবার সমীহ করা উচিত, সম্মান প্রদর্শন করা উচিত বলে আমি মনে করি। জি জি, হাবিবুর রহমান হাবিব, আপনাকে ধন্যবাদ, আপনি চমৎকার বলছেন। আমরা এবার একটু আলোচনা শুনতে চাই ডক্টর তারেক ফজলের কাছ থেকে। তারেক ফজল, হাবিব ভাই যেমনটি বলছিলেন যে এই যে ঐক্য অনৈক্য, এই ব্যাপারে বিএনপি যথেষ্ট সহনশীল অবস্থায় রয়েছে বা ছিল, বরং জামাত ইসলামের পক্ষ থেকে নানা রকমের ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা সম্প্রতি তারপরেও বিএনপির পক্ষ থেকে কিছু কিছু বক্তব্য পেয়েছি, যেমন রুহুল কবির রিজভী সম্প্রতি বলেছিলেন, সম্ভবত জামাত ইসলামের আমিরের বক্তব্যের পরে, তাও সেটা পরে অনেক পরে, বাট একটা জবাবি বক্তব্য দেওয়া হয়েছে। তো এই যে চলমান রাজনীতির এই যে পরিস্থিতি, এইগুলোকে আপনি কিভাবে দেখেন? এবং এখানে মূল প্রশ্ন যেটি, সেটা হচ্ছে যে এইগুলো থেকে কি বৃহত্তর অনৈক্য সৃষ্টি করা উচিত? যেমনটি হাবিব ভাই বলছিলেন যে এইরকম অনৈক্য যদি তৈরি হয়, বিপদ কিন্তু কাটেনি, তাতে কিন্তু সমস্যা হতে পারে। ধন্যবাদ। আজকের এই চমৎকার আয়োজনে, এশিয়ান টিভির টেবিল টক শোর আয়োজনে সহালোচক, বিপ্লবী ছাত্রনেতা এবং একটি অভ্যুত্থান, একটি সরকার পতনের অন্যতম বীর নায়ক জনাব হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক মিন্টু ভাই, জনাব তৌহিদুল ইসলাম মিন্টু ভাই এবং প্রতিভাজন সিরাজুল ইসলাম, আপনাদের এই অনুষ্ঠানে দেশবাসীকে, দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন জানাই, সালাম জানাই। এখানে যেই মূল প্রসঙ্গটি আমরা দেখছি যে সম্ভাব্য মিত্রদের মাঝে একটা বড় ধরনের ফাটল এবং অনৈক্য তৈরি হচ্ছে, একে অন্যকে নানাভাবে চিহ্নিত করছেন, অভিযুক্ত করছেন এবং কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন এই দুই পক্ষে। এখানে খুব সুনির্দিষ্টভাবে এসেছে দুটো বড় দলের নাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী। হাবিব ভাই অবশ্য ছাত্রদের প্রসঙ্গ এনেছেন এবং খুবই উল্লেখ করার মতো বিষয় যে মেজর হাফিজউদ্দিন এই ছাত্রদেরকে বললেন যে এরা আমাদের নাতি বয়সের, এরা আমাদেরকে ইঙ্গিত করে কথা বলে। তো এটা খুবই দুঃখজনক যে এটা হয়ে চলছে এবং এই যে হয়ে চলা, এটা যথার্থই হাবিব ভাই বলেছেন হুমকির, ঝুঁকির এবং ভয়ঙ্কর রকমের ফাঁদ তৈরি হচ্ছে। আমি আসলে এটাকে বলতে চাই একটি সম্ভাব্য হুমকিজনক ফাঁদ, ভয়ঙ্কর একটি ফাঁদ তৈরি হচ্ছে এই বিতর্ক এবং অনৈক্যের মাঝখানে, অনৈক্যের মাধ্যমে। তবে এটা অবশ্যই বলা উচিত যে কোনো একটি নতুন বাস্তবতা যখন তৈরি হয় বাংলাদেশের রাজনীতিতে, এটা একটি নতুন রাজনৈতিক গতিশীলতা, নতুন বাস্তবতা যে এক সময়ের জোটসঙ্গী বিএনপিকে জামাত ইসলামী এবং জামাত ইসলামীকে বিএনপি চিহ্নিত করছে, আক্রমণাত্মক বাক্য বলছে,
এবং যেগুলো অন্য বিরোধী পক্ষ যারা খাঁটি অর্থে তাদের জন্য বিরোধী পক্ষ, তাদের জন্য খুব ভালো পুঁজি তৈরি করছে। তো এই পুঁজি তৈরি করতে দেওয়াটা তাদের জন্য লাভজনক নয়, কারণ এই রাজনীতি আমরা ঠিক এই 1 মাস 2 মাস 1 বছর 2 বছরের জন্য নয়, এটি একটি দেশের জাতীয় পর্যায়ের রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক বক্তব্য। সুতরাং এটাকে মনে রাখা উচিত। এই 10 বছর আগের ঘটনা, 20 বছর আগের ঘটনা, এটা পরের 20 বছরে আবার কোনো না কোনোভাবে ফিরে আসবে, বুমেরাং হবে, এটা মনে রাখা দরকার, রাখতে হবে। তো আমি যদি খুব সুনির্দিষ্টভাবে একটু স্মরণ করতে যাই, তাহলে আমার মনে হচ্ছে যে প্রথম ইঙ্গিতটা আসলো একজন শীর্ষ রাজনীতিকের কাছ থেকে, যে আমরা এবং মিলিটারি দেশের প্রেমিক, দেশপ্রেমিক, একমাত্র দেশপ্রেমিক। হ্যাঁ, তো এটা তিনি খুবই অন্যায্য কথা বলেছেন, আমরা সেটা পেলাম। এটা দিয়ে শুরু হলো, এবং পরে অবশ্য হাবিব ভাই বললেন যে আমরা কিন্তু তাদেরকে কিছু বলছি না বলেও প্রসঙ্গ কিন্তু আসলো যে তারা বিভিন্ন ব্যাংক দখল করেছেন, এটা আমরা বলিনি। তো এটা হলো, এটা এক ধরনের বলাই বটে, কিন্তু এটা সম্ভবত বাধ্য হচ্ছেন, তারা উদাহরণ হিসেবে আনছেন। এই কোনোটাই ন্যায্য নয়, কাঙ্ক্ষিত নয়, এবং সত্যি সত্যি ওই আমি যেটা বললাম, একটি ভয়ঙ্কর ফাঁদ তৈরি করছে এই দুই রাজনৈতিক দলের জন্য। এবং আমরা বলি যে বাংলাদেশ যে নতুনভাবে দাঁড়িয়েছে, নতুন বাস্তবতায় যে দাঁড়িয়েছে, এই দাঁড়ানোর ক্ষেত্রে এই দুটি প্রধান দল এবং তাদের আরও সহযোগী আরও অনেকগুলো দল আছে, এটা তাদের জন্য একটা ইতিবাচক বাস্তবতা। এবং এটা এমনই ইতিবাচক বাস্তবতা যে অনেকেই খুবই স্পষ্ট উচ্চারণ বলছেন, আমরা নতুনভাবে স্বাধীন হলাম। এই বলাটা একটা খুবই গুরুতর এবং তাৎপর্যপূর্ণ বিষয় বলতে পার, কারণ আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীন হয়েছিল। এখন আমরা যদি বলি আরেকবার স্বাধীন হলাম, এটা খুব ছোটোখাটো কথা নয়, কিন্তু এটা মানতেও হচ্ছে। কেন মানতে হচ্ছে? কারণ আজকে হাবিবুর রহমান হাবিব ভাই এখানে কথা বলছেন, আমি কখনো কথা বলিনি, কেবল মুখ উচ্চারণ করার সাহস দেখাচ্ছে, আসলেই সাহস ছিল না। তো তাহলে এই যে হাবিব ভাই এখানে আসলেন, কথা বলার সুযোগ পেলেন, আমরা কোনোভাবে সাহস সঞ্চার করছি, কিছু ন্যায্য শুদ্ধ কথা বলার চেষ্টা করছি, এই বাস্তবতাটা তৈরি হয়েছে 5 আগস্টের কারণে। এবং এই 5 আগস্টের যে ছাত্র গণ সেনা অভ্যুত্থান আমরা যেটা বলছি, সেই অভ্যুত্থানের ফলে যে নতুন বাস্তবতা, এটাকে সম্ভাব্য বেশি মাত্রায় রাষ্ট্র গঠনের জন্য, রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনের জন্য কাজে লাগানো দরকার। সেই কাজে লাগাতে গিয়ে এই দল দুটো তাদের মতো করে তাদের রাজনৈতিক অবস্থান গ্রহণ করবে, এতে দ্বিমত করার কিছু নেই। এবং এই দুটো দলকে বাইরের কেউ, আমাদের মতো কেউ নির্দিষ্টভাবে কোনো পরামর্শ দেব, এটাও খুব ন্যায্য কথা না। তারা তাদের মতো তাদের দলীয় রাজনীতি করবেন। দুটো দল তাদের নিজস্ব রাজনৈতিক দলীয় কাঠামো আছে, সাংগঠনিক কাঠামো আছে, তাদের লক্ষ্য আছে, টার্গেট আছে, তারা সেই অনুযায়ী করবেন। কিন্তু এই লক্ষ্য টার্গেট জন্য কোনোভাবেই একে অন্যের জন্য বড় ধরনের প্রকাশ্য হুমকি তৈরি না করে, এবং এই আজকের এই উচ্চারণগুলো যেন কাল পরশু তাদের জন্য ফিরে না আসে দুঃখের ভাবে, এটা মনে রাখা দরকার। ডক্টর তারেক ফজল, আপনি বলছিলেন, বলেছেন, চমৎকার বলেছেন, আপনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, বলবেনই, এটাই স্বাভাবিক। জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, আমি আপনার কাছে আসতে চাই। বিএনপি ছাড়া জামাতের অস্তিত্ব নেই, হাবিবুর রহমান হাবিব ভাই তার বক্তব্যে বলেছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, অন্তত বিএনপির অঙ্গন থেকে বললে। ধন্যবাদ। নিশ্চয়ই। তো আমার মনে হয় যে আপনিও মনে হচ্ছে এইরকমই বক্তব্য দিতে চাইছেন। তার সাথে সাথে ডক্টর তারেক ফজল আরেকটি কথা বলেছেন, মিত্রদের মাঝে এই ধরনের ফাটল, এটা বড় রকমের একটা ফাঁদ এবং বড় রকমের একটা আশঙ্কা, বড় রকমের ঝুঁকি তৈরি হচ্ছে। এই যে জামায়াত এবং বিএনপির মাঝে অতি সম্প্রতি যে কিছু বক্তব্য পাল্টাপাল্টি, অথবা একদল বেশি বলেছে একদল কম, এইরকমভাবে যা দেখছেন, কি বলবেন সে সম্পর্কে আপনি? ধন্যবাদ এশিয়ান টিভিকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আমি এখানে বিপ্লবী ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সামনে বসে আছি, এই সুযোগ পেয়েছি, যেটা আমি কৃতজ্ঞ। রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের
শিক্ষক অধ্যাপক তারেক ফজল, তাদের সামনে আমি সাংবাদিক হিসাবে দু একটা আলোচনা করব। তার আগে আমি স্মরণ করছি এইবার 5 আগস্ট বিপ্লবের যে মহানায়ক আবু সাইদকে স্মরণ করছি, মুগ্ধসহ কয়েক হাজার নিহত শহীদ ছাত্র ছাত্রী, স্কুল কলেজের এবং জনসাধারণ যারা মারা গেছেন, রিক্সা শ্রমিক থেকে হোটেল শ্রমিক, তাদেরকে স্মরণ করছি। এক মহান স্বাধীনতা এনে দিয়েছেন আমি বলবো 2024 সালের 5ই আগস্ট। আমরাও অনেকটা সংবাদকর্মী হিসেবেও সক্রিয় অংশগ্রহণ করেছি, কারণ আমাদের বাক স্বাধীনতা ছিল না। এই যে কথা বলার সুযোগটা পেয়েছি, এই সুযোগটার জন্য আমাদের আন্দোলনটা ছিল। তো আমরা দেখছি যে মানে এই পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হলো। এমন কোনো পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটে নাই যে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান সহ তার মন্ত্রী পরিষদ এবং একই সঙ্গে তার 300 এমপি এবং তার উপজেলা জেলা পর্যায়ের থানার সভাপতি, সেক্রেটারি সবাই একসাথে পালিয়ে গেল। পৃথিবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালিয়ে গেছেন। আমরা জানি যে 1917 সালে যে মানে রাশিয়ায় যে বিপ্লব হলো, বলশেভিক বিপ্লব, সেখানেও যার শাসনতন্ত্রের পতন ঘটলো, ঠিক এরকমভাবে পুরো পরিবার সহ নাই হয়ে গেছিল। কিন্তু এত ভয়াবহ পতন আমরা এর আগে দেখি নাই। আমরা তারপরে দেখলাম সিরিয়াতে বাশার আল আসাদের পতন, সেখানেও কিন্তু পরিবার বা এরকম তার সমস্ত গোষ্ঠী ধরে পালিয়ে গেছে, এই ঘটনা নাই। তত বাংলাদেশের এই যে ভয়াবহ যে নির্যাতন, 16 বছরের অমানসিক নির্যাতন, বিএনপি, জামাত, বিভিন্ন দলের নেতাকর্মী, সাধারণ মানুষ, সাংবাদিক, গুম খুম, এই যে নির্যাতন, এই নির্যাতনের যে মানুষ একটা বিস্ফোরণে হওয়ার অপেক্ষায় ছিল, সেই বিস্ফোরণের জায়গাটা কাজ করেছেন আমাদের ছেলেরা, সন্তানেরা। প্রথম শুরুটা করেছে নাহিদরা বা আজকে যিনি তথ্য উপদেষ্টা আমরা দেখছি সার্জিস আলম, এদের পেছনে 16 বছরের নির্যাতনের ইতিহাস কিন্তু ছিল বিএনপির, 16 বছরের ইতিহাস নির্যাতনের ইতিহাস ছিল কিন্তু জামাতে, নির্যাতিত হওয়ার ইতিহাস ছিল। এদেরকে অস্বীকার করে আপনি বিএনপির উপরে যে অত্যাচার, তাকে অস্বীকার করে আপনি 5ই আগস্ট ভাবতে পারবেন না। আপনি জামাতের উপরে অত্যাচার, নির্যাতন, খুন গুমের ইতিহাসকে অস্বীকার করে 5 আগস্ট ভাবতে পারবেন না। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে জামাত বা বিএনপি আন্দোলনটাকে জমাতে পারছিল না, কিন্তু এই কথা কখনোই বলা হচ্ছিল না যে কি পরিমাণ গুম আর নির্যাতনের শিকার হচ্ছে। আয়নাঘর ছিল, যে কারণে কর্মীরা মাঠে, একজন কর্মী ধরেন যদি মাঠে নামতো, তার কিছুদিন পরে সে গুম হয়ে যেত। আপনি শুরু করেন চৌধুরী আলমকে দিয়ে, শুরুটা হলো গুমের রাজনীতি। পল্টন সেগুনবাগিচা এলাকার বিএনপির নেতা, এরপরে ইলিয়াস আলী, এরপর অসংখ্য ছাত্রদল নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। সাতক্ষীরাতে অসংখ্য জামাত শিবিরের ছেলেদের গুলি করে মারা হয়েছে। এবং ওখানে একজন, আপনারা জানেন যে এই সময়ে সাতক্ষীরাতে একজন এসপি, হিন্দু ধর্মাবলী একজন এসপিকে পাঠানোর পরে ওখানে নিধনযজ্ঞ শুরু হলো। আর এই ওখানে জামাতের রাজনীতিকে প্রমোট করে এইভাবে বলে আগের এসপিকে সরিয়ে দিয়ে এই রিপোর্ট প্রথম আলো প্রকাশ করার পরে ওখানে চলে নির্যাতন। এবং এরকম মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গাতে ছাত্রদল, শিবির, এদের উপর অসংখ্য নির্যাতন হয়েছে। এখন আপনি আসছেন যে আপনার প্রসঙ্গটা যেখানে আসছে 5ই আগস্টের পরে কি অবস্থা ধরো, রাজনৈতিক একটা ভয়াবহ রকমের শূন্যতা তৈরি হয়েছে। আমি বলছি যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, শুধু শেখ হাসিনা পালায়নি, আওয়ামী লীগ তার দলটাকে শেখ হাসিনা শূন্য করে দিয়ে, নিশ্চিহ্ন করে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তার মানে তার কাউকে না জানিয়ে, তার দলের নেতাকর্মীদেরকে না জানিয়ে উনি পালিয়ে গেছেন, তাদের সতর্ক করে জানি। তারা এখন ভীত সন্ত্রস্ত, তারা অসংগঠিত এবং বিপদগ্রস্ত। একটা রাজনৈতিক শূন্যতা বাংলাদেশে যা তৈরি হয়েছে, এটা অতীতে কখনো এই শূন্যতা তৈরি হয়নি। এই মুহূর্তে এই শূন্যতা তো একটা দল পূরণ করবে। কে পূরণ করবে? হয় বিএনপি, নয় জামাত। এরা এক ছিল, এখন এই শূন্যতা পূরণের জন্যই এগিয়ে যাচ্ছে। ধর আওয়ামী লীগ রাজনীতি করতো, আওয়ামী লীগের পুঁজি ছিল কি মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের বিপক্ষে তো আর বিএনপি না, বরং মুক্তিযুদ্ধের বিপক্ষে বা এখনও ওই যে ছাত্র শিবিরের ছেলেটা যেটা বললো যে তাদের ক্ষমা চাইতে হবে, যে কথা হাবিব ভাই উল্লেখ করলেন, তাদের বিরুদ্ধের শক্তিটা হচ্ছে কিন্তু জামাত ইসলাম। তাহলে সুনিশ্চিতভাবে আওয়ামী লীগের এই শূন্যতার জায়গায় কিন্তু বিএনপি অবস্থান নিয়ে নেবে। অর্থাৎ জিয়াউর রহমান তো স্বাধীনতার ঘোষক, 26শে মার্চ উনি ঘোষণা দিয়েছিলেন, এবং 72-এর সংবিধানের ধারক হচ্ছে বিএনপি। সংবিধানকে ধারণ করে 5ম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সমাজ আসলো, তারপর বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করলেন জিয়াউর রহমান। এই বাংলাদেশের মধ্যে কিন্তু উনি বাঙালিকেও ধারণ করলেন, চাকমাকেও ধারণ করলেন, মারমাকেও ধারণ করলেন, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম সবাইকে ধারণ করে একটা জাতীয়তাবাদী কনসেপ্ট দিলেন জিয়াউর রহমান। তো সেই রাজনীতির মধ্যে কিন্তু আপনার
আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে বিএনপির মধ্যে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা আওয়ামী লীগের যে রাজনীতিটা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, সেই রাজনীতির আসল মূল চেতনাটা হচ্ছে বিএনপি ধারণ করে। বিপরীতে জামাত অন্য একটা স্রোতে চলে যাবে। তাদের যে আন্তর্জাতিক যে ইসলামিক যে রাজনীতি, এটা ধর্মীয় রাজনীতির ধারক আছে জামাত ইসলাম। সেই ক্ষেত্রে জামাত ইসলাম যেটা এখানে করছে, আপনারা খেয়াল করে দেখবেন যে জামাত ইসলাম এইখানে শুধু নয়, সারা পৃথিবীতে, ধরেন তুরস্কে আছে জামাত ইসলামের শাখা, পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে আছে। পাকিস্তানে আপনি দেখেন জামাত ইসলাম ওখানে জিয়াউল হকের সময় ব্লাসফেমি আইন করিয়েছে জিয়াউল হককে দিয়ে। করানোর পরে পাকিস্তান আস্তে আস্তে একটা ধর্মভিত্তিক রাজনীতি দল বা দেশ হিসাবে, একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে ইন্ডিয়া তাকে চিহ্নিত করে পাকিস্তানকে সমস্ত গোটা পশ্চিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার একটা সুযোগ পেয়েছে, এবং যে খেসারত পাকিস্তানকে আজকেও দিতে হচ্ছে। বাংলাদেশের ঘাড়ে যদি জামাত ইসলাম এভাবে রাজনৈতিকভাবে চেপে বসে, এবং সেখানে যদি এরকমভাবে কোনো সরকারকে, ধরেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে বা নতুন রাজনৈতিক দল খুলে ওয়াকারকে দিয়ে অন্য কাউকে দিয়ে যদি করাতে চেষ্টা করে যে এখানে ধর্মভিত্তিক রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির আবির্ভাব ঘটাবে, তাহলে বাংলাদেশও কিন্তু এখন যে পাশ্চাত্যের সঙ্গে যে সরাসরি যোগাযোগ ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে, তাহলে কিন্তু বাংলাদেশের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। অর্থাৎ এই জায়গাটা বিএনপি পূরণ করছে, এই জায়গাটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এবং দ্বন্দ্ব স্থায়ী। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ তৌহিদুল ইসলাম মিন্টু। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, আমরা বিরতি দিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরছি শীঘ্র। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি এবং বিএনপি জামাতের ভেতরে যে অনেকটা অনৈক্যের সুর বাজছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় ফিরছি হাবিবুর রহমান হাবিবকে দিয়ে। হাবিব ভাই, আমি আপনার কাছে আবারও ফিরছি এই প্রশ্ন নিয়ে যে আপনি বলছিলেন বা আলোচনায় উঠে এসেছে যে জামাতে ইসলামের অনেক নেতা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, এবং ছাত্রদের পক্ষ থেকেও, আপনি সম্ভবত বলেছেন যে ছাত্রদের পক্ষ থেকেও ইঙ্গিত করা হয়েছে। তারেক ভাই, ডক্টর তারেক ফজল আলোচনা করেছেন যে মেজর হাফিজ, তিনি বলেছেন যে যে সমস্ত ছাত্র বা যারা আজকের সমন্বয়ক, তারা আমাদের নাতির সমতুল্য, তারা যা করছে সেগুলোও গ্রহণযোগ্য না। এই যে ছাত্রদের পক্ষ থেকেও বিএনপিকে ইঙ্গিত করে বলা হচ্ছে, যে ইঙ্গিত আপনি বলেছেন পরিষ্কার করে, কেন বিএনপিকে এইভাবে ইঙ্গিত করা হচ্ছে, বা মূল টার্গেটটা কি? এটা কি শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, নাকি মাঠের বাস্তবতা, নাকি বিএনপিকে হেয় প্রতিপন্ন করা, কি বিষয়টা কি? তা বুঝি না, তবে পিছনে কেউ কেউ মনে হয় কলকাঠি নাড়ছে, তাহলে এগুলো বলার কথা না। তো বিএনপির বিরুদ্ধে সমালোচনা করবে এই পর্যায়ে, মানে আমরা কথা বলবো তাদের সম্বন্ধে, এটা আসলে আমার কাছে খুব কষ্টের ব্যাপার। আমাদের ব্যাপারটা হলো কি জানেন, ওই যে কাজের বিচার, দুই মায়ের এক সন্তান দুই মায়ের, আসল মা বলে যে ঠিক আছে নিয়ে যাক, আর নকল মা বলে কেটে দুই ভাগ করে দেন। তা আমরা আসল মা। এই বিগত 15.5 বছরে যত মানুষ আমাদের মারা গিয়েছে, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, সন্তানের মুখ দেখতে পারে না, নিজের স্ত্রীর কাছে ঘুমাতে পারে নাই, হাজার হাজার না লাখ লাখ মানুষ নামাজ পড়তে পারে নাই। আমার ভিডিওগুলো দেখেন, আমি যখন এবার লুকিয়েছিলাম ওই ড্রাইভার ধরবার আগে, জুম্মা নামাজ পড়ে পাশে মসজিদে নামাজ হচ্ছে, নামাজ পড়তে পারিনি। আমি জহরের নামাজ পড়েছি, কান্নাকাটি করেছি, আল্লাহ আমি জুম্মা নামাজ পড়তে পারতেছি না। আমার তো লাখ লাখ মানুষ জুম্মা নামাজ পড়তে পারে নাই, লক্ষ লক্ষ মানুষ আমাদের রমজানের ভিতরে রোজা রাখতে পারে না, সেহরি খেতে পারে না, তারাই পড়তে পারে নাই। ওই বাবুলের স্ত্রী সুমি হত্যাকে কেন্দ্র করে একটা মিথ্যা একটা ছিল, বাবুলের স্ত্রী তার নিজের স্ত্রীকে হত্যা করিয়েছে নিজের লোক দিয়ে, আর কত হাজার মানুষকে গ্রেপ্তার করে। বারবার বলতাম এই পাপ রাখবেনটা কোথায়? তা আমাদের ওইটাই যে কষ্ট তো আমাদের। আবার এই সমস্ত খামখেয়ালিপনার কারণে কোন যদি দুর্ঘটনা ঘটে যায়, তারপর তো ওই যে আসল মা বলবো যে না তুমি নিয়ে যাও। আমরা সেই জন্য বারবার আমাদের নেতা তারা এখন বলছেন এই সরকারকে সফল করতেই হবে, এই সরকার বিফল হলেই ওই সন্তান কেটে দুই ভাগ হয়ে যাবে, কিন্তু আসল মা পাবে না, নকল মা পাবে না, মৃত সন্তান কিন্তু নিয়ে বাড়ি যেতে হবে। আমরা মৃত সন্তান নিয়ে বাড়ি যেতে, অর্ধেক ভাগ আমরা নিয়ে যেতে চাই না। সেই জন্য বলছি, বুঝে বলছে, অনেকে না বুঝে বলে আছে। আবার ধরেন একটা কথা জোরকে তারা বলে 5ই আগস্টের পর আমরা কথা বলি, আরে বাবা 5ই আগস্টের পরেই যদি কথা বলতে আজকে আমার মামলা খালাস পেলাম কেন? আমরা কি ভয় করেছি? টকশোতে বলেছি, টকশো থেকে ধরে নিয়ে গেছে, কোর্টে গিয়েছি, দেখেছেন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শাস্তি দিতে, তার বিরুদ্ধে কথা বলেছি।
আমার ঈশ্বরদী 9 জনের ফাঁসি আজকেই হলো, মানে আপনার আর্গুমেন্ট শেষ হলো, 5 তারিখে রায় দিবে। 9 জনের ফাঁসি, 25 জনের যাবজ্জীবন, 13 জনের 10 বছর জেল। এই হলো বিএনপির কর্মীদের ভাগ্যে ছিল যে এখানে একটা লোক মারা যায়নি, একটা লোক আহত হয়নি তেমন। না, এই সমস্ত জামাত নেতাদের উপরেও গেছে। এই সমস্ত না এই জামাত নেতা তো গেছে, সাথে তারা সেই সময় যেগুলো জামাত গেছে, বিএনপি গেছে, তো আমার ভুলে যায় কেন? আমার ভুলে যায় কেন? আমি তো মনে হয় একমাত্র ব্যক্তি, আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি নিয়ে আমি চ্যালেঞ্জ করেছি, আমি মৌলানা দেলোয়ার হোসেন ফাঁসি নিয়ে আমি চ্যালেঞ্জ করেছি, যাবজ্জীবন নিয়ে চ্যালেঞ্জ করেছি, আমি আজমুল্লাহ চ্যালেঞ্জ করেছি, বেগম খালেদার পক্ষ থেকেও বলা হয়েছিল, এবং হ্যাঁ উনি বলেছেন। এবং তারপরে আপনার মৌলানা সুবহানের ব্যাপারে আমি বলেছি, এই জন্য আমার এলাকায় আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আমি বেগম খালেদার কথা বলেছি যে আমি এই ভিডিও যা দেখালেন সব আমি বলেছি, আরও বলবো যদি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ডাক্তার জিয়াউর রহমান নামে এই জন্য মিথ্যা মামলাতে সাজা দেওয়া, বলতেই থাকবো 100 বছর সাজার পড়া করে বলেছি তো আমরা। তাহলে এত জেলে গেলেন কেন? আমার লাখ লাখ কর্মী কেন আপনার অ্যারেস্ট হলো? এখন কথাটা ভুলটা কোন জায়গায় ওরা করতেছে? এরা কোনোদিন ঘুমের ঘরেও এরা স্বপ্ন দেখে নাই এই দেশে একটা রাষ্ট্র কাঠামো আমরা পরিবর্তন করব, কোনোদিনও দেখেনি তারা। তাদের সামনে ছিল বৈষম্য, কোটা সংস্কার ওই সময় যদি সরকার করে দিল 8-10% রেখে ছেলেরা বাড়িতে ঘুমিয়ে যেত, যেমন কোটা বাতিল করার পর তারা ঘুমিয়ে গিয়েছিল। এই যে 2024 সালে ভোটার বিল নির্বাচন একতরফা, তারা কি প্রতিবাদ করেছে? আমরা এই দেশের নাগরিক আজকে কত কথা বলতেছে, সেদিনকে বলেছে যে একদলীয়ভাবে নির্বাচন হলো, এই নির্বাচন মানি না, এই নির্বাচন ঠিক না, বলছে? বল না। আওয়ামী লীগ যদি তার দুর্নীতি ঢাকার জন্য এই আজিজ, বেনজির, মতিউর, আসাদ এই দুর্নীতি চলে আসছিল না, এই দুর্নীতি তাদেরগুলি সামনে আসবে, এই ভয় পেয়ে গিয়ে কোটাকে সামনে নিয়ে আসলো। তাহলে ওইটা ঢেকে গেছে, তার পর্যন্ত কিন্তু একটা বেরোয়নি। ওইটা ঢাকতে গিয়েছিল, ওইটা কোটাটা সামনে নিয়ে আসে। কোটা যদি সামনে না নিয়ে আসতো, মনে করছিল আওয়ামী লীগ পিটিয়ে ছাত্রদেরকে হল ছাড়া করে দেবো, ছাত্রলীগকে পিটিয়ে, বিএনপিকে জামাতকে পিটিয়ে জেলখানা ভরে ফেলবো, আবার আমরা আমাদের রাজত্ব চালাবো। এইটা যদি না হয়, যদি কোটা যদি ফিরিয়ে না নিয়ে আসতো সরকার, ছাত্রকে মাঠে নামতো, এক কথা হাঁটতো, মনে হয় না কেন? আসতেই তো না। তারা তো তাদের কোটা সংস্কারের জন্য আসছে, কোটার জন্য এসেছে, সরকার পরিবর্তন আসে নাই। লাস্ট দিন পর্যন্ত বলেছে আমরা সরকার পরিবর্তন করতে চান। তারই হলো তারা প্রধানমন্ত্রীর সাথে বারবার দেখা করতে এসেছে, উপরাষ্ট্রপতির কাছে বারবার দেখা করেছে, সরকার পাত্তা দেয়নি। এই কারণে সরকার মনে করেছে পিটিয়ে ঘরে দিত। শেষ পর্যন্ত তারা সর্বশেষ অবলম্বন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে। তারা কি বলেছে আমরা একটা বিরতিতে, এই জায়গায় আমি বলি, তাদেরও আমি বলবো তারা বয়স কম, তাদের বডি ল্যাঙ্গুয়েজকে সুষ্ঠু করে তারা সামনে এগিয়ে যাক। আমরা চাই আমরা নষ্ট না হয়ে যায়। এটা আমরা চাই। বিরতি থেকে আসছি, এসে আমরা আবার আলোচনা করব। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, আবার আমরা খুব অল্প সময়ের ভিতরে ফিরে আসছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। আলোচনা চলছে বাংলাদেশের রাজনীতি, সাম্প্রতিক রাজনীতি এবং বিএনপি ও জামাতের ভেতরে যে অনৈক্যের সুর বাজছে এ সমস্ত নিয়ে। সাথে আলোচনার প্রাসঙ্গিকতায় উঠে এসেছে নানান প্রসঙ্গ, বিশেষ করে এসেছে সংস্কার প্রসঙ্গ, কোটা সংস্কার এবং জুলাই আগস্টের বিপ্লবের চরিত্র, এই সমস্ত বিষয় নিয়ে। এই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা শুনব ডক্টর তারেক ফজলের কাছ থেকে। ডক্টর তারেক ফজল, হাবিব ভাই বলছিলেন যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে কোটা সংস্কারের যে বিষয়টা, সেটা কিন্তু মেনে নিয়েছিল, বা মেনে নেওয়ার পরে আন্দোলন কিন্তু প্রায় শেষ হয়ে গেছিল বা যেত। সেই জায়গা থেকেও কিন্তু একটা পরিবর্তন করে বা টার্ন নিয়ে আন্দোলনটা চূড়ান্তভাবে সফলতার একটা পর্যায়ে গিয়েছে। তো সামগ্রিকভাবে আপনার এই আন্দোলনের চরিত্রটা কী ছিল, কীভাবে বিশ্লেষণ করবেন? আপনি রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রফেসর হিসেবে কীভাবে দেখেন? ধন্যবাদ। আসলে হ্যাঁ, আপনি যে প্রসঙ্গটা বললেন যে দাবি মেনে নিয়েছিল, এটা এই দফায় নয়, এটা আগের দফায় যখন এই কোটা বিষয়ে আন্দোলন হচ্ছিল, সেই দফায় দাবি মেনে নেওয়ার কারণে, এবং আমরা জানি সেই দাবি মেনে নেওয়ার বিষয়টি ছিল খুবই নাটকীয়, খুবই বলা যেতে পারে অসাধারণভাবে তিনি ক্ষেপে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী অসন্তুষ্ট হয়ে, বিরক্ত হয়ে সেই দাবি মেনে নিয়েছিলেন এবং বললেন যে আমি মুক্তিযোদ্ধার কোটা বাতিল করে দিলাম। তো তারপরে তিনি সেটা আবার নিয়ে আসলেন, এবং কেন নিয়ে আসলেন?
জনাব হাবিবুর রহমান হাবিব এই বিষয়ে তার একটি পর্যবেক্ষণ দিলেন যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দলীয় নেতা এবং প্রশাসনের বিভিন্ন বিশেষ করে বেনজির পুলিশের যে সেই সময়কার সাবেক প্রধান, আমরা বেনজির কাণ্ড বলছিলাম, যেটা বেনজির কাণ্ড, অনেক কাণ্ডই ঘটেছে। তো এই বিভিন্ন কাণ্ডর মাধ্যমে তারা একটু সমস্যায় পড়ছিল। সেই বিভিন্ন তাদের দুর্নীতির গল্পকে অথবা দুর্নীতির বাস্তবতাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হাবিব ভাইয়ের ধারণা এবং দাবি এই কোটার বিষয়টি সামনে এনেছিলেন তৎকালীন সরকার, এবং তার সূত্রে এটা এগিয়েছে। আর এই বিষয়ে আমি এর আগে অল্প কিছু লিখেছি, কোথাও কোথাও বলেছি যে এই যে কোটা আন্দোলন হলো, যেভাবে এগুলো যারা নেতৃত্ব দিল তাদের মধ্যে অল্প কিছু ছেলে মেয়ে কিছু মৌলিক পড়াশোনা করেছে, সমাজ বোঝার চেষ্টা করেছে, সমাজ বদলে দেওয়ার বিষয়ে কিছু কিছু ধারণা অর্জন করেছে। এবং এক্ষেত্রে আমি যদি খুব নাম ধরে বলি, ডক্টর ফরহাদ মজহারের এক ধরনের কৃতিত্ব আছে। তিনি তার চমৎকার ভাব বৈঠকির মাধ্যমে 10 জন 15 জন করে তরুণ যুবককে শিখিয়েছেন, পড়িয়েছেন, তৈরি করেছেন, গড়ে তুলেছেন। সেই গড়ে তোলার এক ধরনের প্রকাশ আমরা এই মাহফুজ আলম, এই নাহিদ ইসলাম, সজীব, এদের মাধ্যমে আমরা কিছুটা এর প্রকাশ দেখতে পেয়েছি। ওটা ভালো, কিন্তু এদের মধ্যে কিছুটা সমাজ বদলে দেওয়ার ধারণা এবং প্রতিজ্ঞা তৈরি হলেও এটা তো সারা জাতির মধ্যে সঞ্চারিত হয়নি, সারা জাতিকে সেজন্য গড়ে তোলা হয়নি। আমি বললাম যে 5 আগস্টে আমরা কোনো বিপ্লব করিনি, বিপ্লব ঘটেনি। যেটা ঘটেছে এটি একটি গণ অভ্যুত্থান ঘটেছে, যেই গণ অভ্যুত্থানের প্রধান অংশীদার ছাত্র, তার পরের অংশীদার আমরা বলছি জনগণ, এবং তার পরের অংশীদার বলছি আমাদের সেনারা। আমরা সেনাদেরকেও এক্ষেত্রে তাদের কৃতিত্ব আমরা স্মরণ রাখছি। তাহলে ছাত্র জনতা সেনা গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে তাৎক্ষণিক ফল হলো, মহান অর্জন হলো শেখ হাসিনার মতো একটি অচিন্তনীয় ফেসিবাদী শাসনের পতন ঘটেছে। সেটা একটা বিশাল অর্জন, সেটা হয়েছে। কিন্তু সেই অর্জনের পরে যা যা ঘটছে সেটার সূত্রে আমাদের আজকে আবার অনেকের প্রশ্ন আসছে। তো কি কি ঘটলো? সত্যি সত্যি একটি সরকার বদলে গেল, পাল্টে গেল। সরকার মানে প্রকাশ্যে রাজনৈতিক বা নির্বাহী কর্তৃপক্ষ বদলে গেল। সেই নির্বাহী কর্তৃপক্ষের অংশীদার একটা বড় অংশের আমরা বলি অরাজনৈতিক বা বেসামরিক আমলাতন্ত্র বদলে গেছে। পুরো আমলাতন্ত্র বদলায়নি, পুরো পুলিশ বদলায়নি, পুরো মিলিটারি বদলায়নি, কিন্তু একটা সামনের সারির অনেকে বদলে গেছে। এগুলো এক একটা মহান অর্জন। এবং আমি মনে করি যে এই 5 আগস্টের এই মহান এই গণ অভ্যুত্থান যদি শুধু এইটুকু আমাদেরকে দেয়, এটা খুব কম নয়। এবং আমরা যখন খুবই আস্থার সাথে আজকে উচ্চারণ করতে পারি যে শেখ হাসিনার এই ফেসিবাদী স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসন বাংলাদেশে এই নিকট ভবিষ্যতে আর ফিরে আসবে না, এই আস্থাটা কিন্তু খুব ছোটোখাটো মূল্যবান বিষয় না, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ গভীরতা সম্পন্ন একটি বিষয়। সেটা গেল। তাহলে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান হলো, এটাকে বিপ্লব বলতে যাওয়া এবং বিপ্লব মেনে নিয়ে বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ পরবর্তী অগ্রগতি বা পরিবর্তন দাবি করা, আশা করা, দাবি করার মধ্যে পার্থক্য আছে। আশা করা যেতে পারে, কিন্তু দাবি করা এবং সেটার দিকে এগিয়ে যাওয়া কার্যত এটা একটু কঠিন, এবং এটা কিছুটা হঠকারিতাপূর্ণ জিনিস। আমি সেটা বলার চেষ্টা করেছি, কেউ কেউ আমার সাথে একমত হয়েছেন, আবার অনেকে দ্বিমত করেছেন। তারা বারবার বিপ্লব বলছেন। বিপ্লব মানে হলো একটি প্রতিষ্ঠিত ব্যবস্থাকে সমূলে উৎখাত করে সেখানে আরেকটি ব্যবস্থা স্থাপন করা। তো কি একটা ব্যবস্থা যে ছিল সেই ব্যবস্থাটা কি সেটা জানা উচিত, আর নতুন কি ব্যবস্থা সেখানে স্থাপন করতে চাওয়া হচ্ছে সেটাও জানা উচিত। তা আমাদের এই যারা আমরা আছি মোটামুটি সচেতন মানুষ, আমাদের কাছে তো কোনো ধারণা নেই যে এই ছেলেরা, এই বিপ্লবী বীরেরা আমাদের জন্য নতুন কি ব্যবস্থা করবে। তারা কি আমাদেরকে আগে জানিয়েছে, প্রকাশ করেছে, ঘোষণা করেছে? তারা কি বলেছে এটা একটা বিপ্লব করতে তারা যাচ্ছে? তা করে নাই।
এই যে করে নাই, তারা যে দাবি করে নাই এবং সেই দাবির জন্য উপযুক্ত সাংগঠনিক কাঠামো, উপযুক্ত বুদ্ধিবৃত্তিক কাঠামো, উপযুক্ত প্রস্তুতি, এগুলো কিছুই যেখানে ছিল না, সে অবস্থায় দাবি করা, বিপ্লব দাবি করা এবং বিপ্লবের মতো করে সব বদলে দেওয়ার চেষ্টা করা, সেটা খুব কঠিন। এবং সেই কঠিন কাজটি বিএনপির মতো একটি মধ্যপন্থী দলের গ্রহণ করাটাও কঠিন, এবং এই জিনিসটা হয়ে গেছে। বিএনপি কিন্তু সেটা গ্রহণ করেনি। এবং আমি আরও 1 মিনিট সুযোগ দেন যে বিএনপি গ্রহণ করেনি বলেই প্রশ্নটা আসছে যে বিএনপি কি তাহলে পলাতক স্বেচ্ছাচারীদের সাথে কোনোভাবে আতাতে আছে, এরকম একটি আশঙ্কা অথবা দাবি আসছে। কিন্তু এটাকে খুব ন্যায্যভাবে গ্রহণ করা উচিত না, কারণ বিএনপি একটি বিপ্লবী দল না, বিপ্লবী প্রস্তুতি তার নাই। সে একটি ওই ঐতিহ্যবাদী যে রাজনৈতিক ব্যবস্থা সেটাকে চালাবার মতো সামর্থ্য রাখে। তারেক ফজল, আপনার আলোচনা খুবই পরিষ্কার, একদম ক্লিয়ার। এই বিষয়ে যদি সুযোগ হয় ভাইয়ের কাছ থেকে শুনবো। আমরা এখন একটু তহিদুল ইসলাম মিন্টুর কাছ থেকে শুনতে চাই। আমাদের এই আলোচনায় আরেকটা বিষয় খুব গুরুত্ব সহকারে এসছে এবং আসছে সব জায়গায়, আমাদের আলোচনায় না শুধু, অন্য সব আলোচনায়, সব লেখায়, সব এমনকি চায়ের দোকানে পর্যন্ত এই আলোচনা চলছে যে এত বড় পরিবর্তন হয়ে গেল, কিন্তু ফ্যাসিবাদের দোসররা কিন্তু বহাল তবিয়তে থেকে গেল এবং ম্যাক্সিমাম জায়গায়, যেটা হাবিব ভাই বলছিলেন, আমরা সবাই হয়তো তার সাথে একমত, ম্যাক্সিমাম জায়গায় তারা বহাল তবিয়তে আছে। কেন আছে, কি বলে মনে হয় আপনার, কেন? আচ্ছা, এটা একটু বলি। আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন, কেন আছে, কিভাবে আছে। আপনি একটু সংক্ষেপে বলুন হাবিব ভাইয়ের কাছে আমরা শেষ বক্তব্য। আমি হচ্ছে যে সেটা বলি যে 2009 সালে আছে যে আওয়ামী লীগ সরকার গঠন করা হয়, এরপরে 111-এর মাধ্যমে, এরপরে আর কোনো পরিবর্তন হয়নি। এই সময়কাল ধরে যে পরীক্ষার মাধ্যমে, বিসিএস এর মাধ্যমে বা যেভাবেই হোক সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়েছে, সেখানে তাদের বলা চলে যে ডিএনএ টেস্ট করে নেওয়া হয়েছে যে এরা আওয়ামী লীগের পরিবারের সন্তান কিনা। এমনকি কোনো বিসিএস প্রার্থী যে যিনি পাশ করেছেন রিটেনে, আইকিউতে, সব কিছু ভেরিফিকেশন হয়ে গেছে। ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশনের পরেও যখন দেখা গেছে তার চাচা বা মামা কেউ বিএনপি করে বা খালু বা দুলাভাই, তাহলে তার চাকরি হয়নি। এরকম একটি ঘটনা নিয়ে আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে দেখা করেছিলাম। আমার একজন শিক্ষকের মেয়ে নিজে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভেরিফিকেশন হয়ে গেছে। তা আমি কথা বলেছিলাম ওনার সঙ্গে সরাসরি যে এই মেয়েটার বিসিএসে ফাইনালি হলো না কেন। তা বলে যে পুলিশ ভেরিফিকেশনে যদি আসে এখানে যে অন্য বিএনপি বা জামাত করে, তাহলে সেটা আমাদের কিছু করার নাই, মাঠ পর্যায়ের যে পুলিশের যে তদন্ত সেটাই ফাইনাল। তা এইভাবে রিক্রুট হয়েছে এই 16 বছরে। ফলে আপনাকে বুঝতে হবে যে এই ফ্যাসিবাদের দোষর কোন জায়গার থেকে আছে, এটা কি উৎপাটন করা সম্ভব? এটা কারণ তাহলে প্রশাসন পুরোটাই আছে এখন আওয়ামী ফ্যাসিবাদের বিভিন্ন ধরনের লোকদের দ্বারা পরিপূর্ণ। সেখান থেকে এখন যারা ধরেন যে প্রশাসন চালাচ্ছে তাদের তো অধিকাংশ না, 75% হচ্ছে আপনার এই আওয়ামী ফ্যাসিস্টের অনুসারী। তো সেই কারণে এটা মুক্ত হয়নি। আর যেটা বললেন যে আমি এবার ওনার ডক্টর তারেক ফজলের কথা ফিরে যায়, সেটা হচ্ছে যে সংক্ষেপে আসছি আমি। উনি যে কথা বলেন যে সারা জাতির মধ্যে সঞ্চারিত হয়নি এবং বিপ্লবের মাধ্যমে একটি ব্যবস্থা সমূলে উৎখাত করা যায়। এখনও কিন্তু সেই বিপ্লব, উনি যেটা বলছেন যে হ্যাঁ শেখ হাসিনার পতন হয়ে গেছে কিন্তু বিপ্লব সম্পন্ন হয়নি। এখন কিন্তু যে চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে বিপ্লবের চেষ্টা হচ্ছে। বিপ্লব সমূলে বাস্তবায়ন করার জন্যই এই ফ্যাসিস্টের অনুসারীদের উৎখাত করতে হবে। এখন কিন্তু ডক্টর ইউনূস সরকার কিন্তু বিপ্লবের মধ্য দিয়ে আছে। উনি যে সংস্কার কমিশনগুলো করেছেন এবং যে সংস্কার প্রস্তাবগুলো এনেছেন, সেইটা যদি কোনো রাজনৈতিক দলগুলো যদি তাদের ইশতেহারে এনে নির্বাচন করে সেটাকে বাস্তবায়ন করে, তাহলে বিপ্লব বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আছে। উনি আরও কথা বলেছেন যে বিএনপি তো কোনো বিপ্লবী দল না, কেন বিএনপি এটা গ্রহণ করবে। ঠিকই আছে, বিএনপি যে কারণে রাষ্ট্রপতিকে টিকিয়ে রেখেছে, তার বিপক্ষে অবস্থান নেয়নি। এটা তো বিএনপি একটা বুর্জোয়া রাজনৈতিক দল, তারা এই অবস্থান নিয়েছে। কিন্তু বিএনপি কি চাচ্ছে কিনা, সংস্কার চাচ্ছে কিনা, এবং সংস্কার প্রসঙ্গটা ছিল কিনা। সংস্কার ছিল কোটা সংস্কার। এখন তো যে প্রসঙ্গটা সামনে এসেছে, যারা কোটায় জিতে গেছে তারা এখন টোটাল ব্যবস্থাকে টোটাল ব্যবস্থাকে সংস্কারের কথা বলছে। আসলে এটা কতটা বাস্তবসম্মত। জি, ধন্যবাদ তৌহিদুল ইসলাম মিন্টু। আমরা হাবিব ভাই আপনার কাছে শেষ বক্তব্য আশা করছি। আমি একটু প্রশ্ন করে বলি যে এই যে আলোচনা আসলো, বা আমিও কখনো কখনো বলেছি বিএনপি সরাসরি বিপ্লবী দল নয়, ফলে বিএনপির কাছ থেকে বিপ্লবী অনেক কিছু আশা করা যাবে না। তারা প্রচলিত রাজনৈতিক ধারায় বিশ্বাসী, কিন্তু যে পরিবর্তন হয়ে গেল এর সাথে আপনারা কি পরিপূর্ণভাবে কি অ্যাডজাস্ট করতে পারেন নাকি সংকটটা কোথায়, কিরকম? বিএনপি তো বিপ্লবী দল না, যারা করলো তারা কি বিপ্লবী? উনি খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন।
বিপ্লব তাকে বলে নির্দিষ্ট একটা আদর্শ বাস্তবায়ন করার জন্য পূর্বের আদর্শকে বিসর্জন দিয়ে ওই দিকে স্থাপন করার জন্য। জি, একে তাই প্রতিস্থাপন করার জন্য, একে তাই এর কিছু বোঝেও না জানেও না। ঢিল মারলো আম পড়ে গেল একবার 10টা। আম যে পেকে আছে সেটার কোনো কথা হলো না। আন্দোলন করতে বাইরে খেতে খেতে দেশের মানুষ এমন অবস্থায় সরকারের বিরুদ্ধে, দেশের মানুষ যে কোনো একটা কিছুর পিছনে গিয়েই তারা ঘরে যেতে চায়, বাড়িতে যেতে চায়, বইয়ের কাছে যেতে চায়, বাচ্চার কাছে যেতে চায়, বাচ্চার মুখ দেখতে চায়, এইরকম একটা অবস্থা হয়েছে। এবং পৃথিবীর দেখেছেন কোনোদিন সব যারা যারা আন্দোলন করে তারা এই ক্ষমতা যখন আসে তখন তারা কি অংশীজন হয় না? এই পৃথিবীতে প্রথম সমস্ত রাজনৈতিক দল মিলিয়ে আন্দোলন করলাম, সবাই ক্ষমতা বসলো ছাত্ররা, দেশ নিয়ন্ত্রণ করতে ছাত্ররা। এবং তাদের কথা মতোই, তাদের আশা মতোই ডক্টর ইউনূসকে তারা নাম প্রস্তাব করলো, আমরা তাদের কথা সাই দিলাম। আমরা কি একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছি? একজন উপদেষ্টা নিয়োগের বিরোধিতা করেছে? ডক্টর ইউনূস সাহেব যে কুমিল্লা আর চিরাঙের সমস্ত লোকদের নোয়াখালী কি কুমিল্লা চিরাং সমিতি বানায় ফেললেন, আমরা কি বাধা দিতে গেছে? উনি যে এনজিওদের দিয়ে ভরে দিলেন, আমরা কি বাধা দিতে গেছে? এই যে পরিবর্তন দেশের মতো হচ্ছে ছাত্ররা, আমাকে বলতে যাচ্ছে কোথাও আমরা চাচ্ছি যে একটা ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আমরা ঐক্যবদ্ধ থেকে যত তাড়াতাড়ি সংস্কার যতটুকু সম্ভব করে একটা নির্বাচনের মধ্য দিয়ে এই আপদ বিপদ থেকে আমরা রক্ষা পাই। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসতেছে ততক্ষণ পর্যন্ত যে কোনো সময় যে কোনো ঘটনা অঘটনা দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্যই আমরা বলছি যে আমাদের ভিতরে অনৈক্য কোনোভাবেই সৃষ্টি করা যাবে না। সবাইকে ঐক্য থাকে। বিএনপি দায়িত্বশীল দল, 3বার ক্ষমতা ছিল, 4বার ক্ষমতা ছিল। বিএনপি অন্যদের মতো ওর শ্রেণীদের বিয়ে লাফাতে পারে না। জি, ধন্যবাদ হাবিব ভাই, আপনার কাছ থেকে চমৎকার আলোচনা শুনলাম। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরও আলোচনা শুনব। দর্শক, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আলোচনা ছিল বাংলাদেশের চলমান রাজনীতিতে বিএনপি এবং জামাতের ভিতর যে ঐক্য অনৈক্যের প্রসঙ্গ, সেই প্রসঙ্গ আলোচনার প্রসঙ্গ ধরে আমরা চলে গিয়েছিলাম সংস্কার, তারপরে ফ্যাসিবাদের দোসরদের বহাল তবিয়তে থাকা এবং দেশকে আমরা আসলে শেষ পর্যায়ে কোথায় দেখতে চাই, এই সমস্ত বিষয় নিয়ে আমরা সবাই একটা বিষয় পরিষ্কার এবং একটা বিষয়ে ঐক্যবদ্ধ বা একমত যে দেশকে আমরা ঐক্যবদ্ধ অবস্থানে থেকে সত্যিকারের সুন্দর পরিবর্তনের দিকে নিয়ে যেতে চাই। দেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক এবং উন্নতির ধারায় ফিরে আসুক, এই প্রত্যাশাই আমরা করি। দর্শক, সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই এইরকম আলোচনা আরও শুনবেন আপনারা। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আমরা একের পর এক বাংলাদেশের প্রচলিত রাজনীতি নিয়ে কথা বলবো, আপনারা সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।